অষ্টম শ্রেণী ক্লাস 8 আমরা পড়তেছিলাম পাটিগণিত 2.2 চক্রবৃদ্ধি মুনাফা অংশটা। সেখানে একটা গত ক্লাসে বেসিক পড়ছিলাম, তারপর একটু কথাটা আবার শোনো। প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় তাকে বলে সরল মুনাফা। আর প্রতি বছর মুনাফা আসলের সাথে যোগ হয়ে যে নতুন আসল তৈরি হয় তাকে বলে চক্রবৃদ্ধি মূল। আর এই বৃদ্ধিপ্রাপ্ত মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় তাকে বলে চক্রবৃদ্ধি মুনাফা। আমরা সরল মুনাফার ক্ষেত্রে শিখছিলাম I = PNR, সরল মুনাফা I = PNR। ওইখানে মুনাফা আসল বা সবৃদ্ধি মূল শিখছিলাম A = P × 1 + NR, A = P × 1 + NR। আর গত ক্লাসে পড়ছিলাম চক্রবৃদ্ধি মূল C = P × 1 + R⁴n। আর চক্রবৃদ্ধি মুনাফা C - P, C - P। এই ছিল বেসিক কথাগুলো। আমি আরেকটু আবার টানিয়ে দিচ্ছি, পরে আমি অঙ্কে চলে যাব। সরল মুনাফা বললে I = P/R/N। এখান থেকে এই সূত্র ব্যবহার করে P বের করা যাবে, I বের করা যাবে, N বের করা যাবে, R বের করা যাবে। মুনাফা আসল বা সবৃদ্ধি মূল, A = P × 1 + RN, চক্রবৃদ্ধি মূলধন C = P × 1 + R⁴n। চক্রবৃদ্ধি মূলধন C = P × 1 + R⁴n। চলকগুলো পরিচয় তোমার জানা আছে। P মানে মূলধন বা আসল, N মানে সময়, R মানে হার। চক্রবৃদ্ধি মুনাফা C - P, বৃদ্ধি মূল। চক্রবৃদ্ধি মুনাফা C - P। এই তো একটা ইম্পর্টেন্ট কথা খেয়াল করো, খুব ইম্পর্টেন্ট কথা। এখানে মুনাফা আসল বা সবৃদ্ধি মূল, এখানেও চক্রবৃদ্ধি মূল বা সবৃদ্ধি মূল। সবৃদ্ধি মূল মানে বুঝতে হবে মুনাফা আসল, সবৃদ্ধি মূল মানে বুঝতে হবে মুনাফা আসল। সবৃদ্ধি মূল মানে মুনাফা আসল হতে পারে A, হতে পারে C, হতে পারে A, হতে পারে C। তুমি বুঝতে হবে সবৃদ্ধি মূল এই কথার অর্থ হলো মুনাফা আর আসল মিলায়া, মুনাফা এবং আসল মিলায়া। কিন্তু এখানে সবৃদ্ধি মূল দেওয়া, এখানে A, এখানে সবৃদ্ধি মূল দেওয়া, এখানে C, আমরা বুঝবো কিভাবে? প্রশ্নে সবৃদ্ধি মূল বললে A বোঝায় অথবা C বোঝায়। যদি টাকা ইনভেস্ট করা থাকে চক্রহারে তাহলে সবৃদ্ধি মূল মানে C বোঝাবে। আর যদি টাকা ইনভেস্ট করা থাকে সরল হারে তাহলে সবৃদ্ধি মূল মানে A বোঝাচ্ছে। প্রশ্নে সরল চক্র কোনো কিছু না বললে যে 5,000 টাকা 3 বছরের জন্য 10% হারে বিনিয়োগ করা হলো, তোমাকে বুঝতে হবে এখানে সরল হার বলতেছে। আর যদি চক্র কথা উল্লেখ থাকে প্রশ্নে তাহলে তুমি বুঝবা এটা চক্রবৃদ্ধি মূল বা চক্রবৃদ্ধি মুনাফা। চক্র কথা উল্লেখ না থাকলে তোমাকে বুঝতে হবে এটা সরল হার। সরল উল্লেখ না থাকলেও তোমাকে বুঝতে হবে ওটা সরল হার। ক্লিয়ার? আবার খেয়াল করো, সবৃদ্ধি মূল মানেই মুনাফা এবং আসল মিলায়া, হতে পারে A, হতে পারে C। যদি চক্র কথা উল্লেখ থাকে তাহলে সবৃদ্ধি মূল মানে C বের করবা। যদি চক্র কথা উল্লেখ না থাকে তাহলে সবৃদ্ধি মূল মানে তুমি A বের করবা। ক্লিয়ার? C বের করলে P × 1 + R⁴n, A বের করলে P × 1 + RN। এটা আগের চ্যাপ্টারের সূত্র, P × 1 + RN। আর চক্রবৃদ্ধি মুনাফা C - P, চক্রবৃদ্ধি মুনাফা বললে C - P। বুঝতে পারলাম? আমরা করব বইয়ের 8 নাম্বার অঙ্ক। 7 বা এই নিয়মের অঙ্কগুলো গতদিন HW ছিল 8 নাম্বার। আমি একটু বলবো 5,000 টাকার, ডাকটা পুরাটা না আমি লিখতেছি একটু। 5,000 টাকার 10% হারে 3 বছরের সরল মুনাফা
এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের করো। খেয়াল করো, 5,000 টাকার 10% হারে 3 বছরের 5,000 টাকার 10% হারে 3 বছরের জন্য সরল মুনাফা বের করো এবং চক্রবৃদ্ধি মুনাফা বের করে ওটা পার্থক্য বের করো। 2 প্রকার মুনাফা, একটা সরল মুনাফা আর একটা চক্রবৃদ্ধি মুনাফা। এই 2 প্রকার মুনাফা আমরা অবশ্যই গত ক্লাসে শিখছি, সরল মুনাফাটা কম হবে, চক্রবৃদ্ধি মুনাফাটা বেশি হবে। তবে একটা কথা মনে রাখবা, 1 বছরের জন্য হিসাব করা হলে সরল মুনাফা যত আসবে চক্রবৃদ্ধি মুনাফা ততই আসবে। আবার খেয়াল করো, 1 বছরের জন্য মুনাফা হিসাব করা হলে 1 বছরের জন্য মুনাফা হিসাব করা হলে সরল মুনাফা যত আসবে চক্রবৃদ্ধি মুনাফা ততই আসবে। প্রথম 1 বছরের জন্য সরল মুনাফা বা চক্রবৃদ্ধি মুনাফার কোনো পার্থক্য নেই, কোনো কি নেই, পার্থক্য নেই। 1 বছর পরে দ্বিতীয় তৃতীয় বছর থেকে চক্রবৃদ্ধি মুনাফাটা বেশি আসবে সব সময়, কারণ চক্রবৃদ্ধি মুনাফা হলেও মুনাফার উপরে আবার মুনাফা দেওয়া হয়। তাহলে পি কত, 5,000 টাকা, এন কত, 3 বছর, আর কত 10%, পার্সেন্ট তুলবা না, 10/100 ইকুয়াল টু 0.1। মানগুলো পেয়ে গেলাম। আগে বের করি সরল মুনাফা, আয়, সরল মুনাফা আই ইকুয়াল টু পি আর এন। সরল মুনাফা আই ইকুয়াল টু পি আর এন। মান বসাও, 5,000 ইন্টু 0.1 ইন্টু 3 বছর, হিসাব করলে 1500 টাকা, 1500 টাকা। বের করবো চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা তো একসাথে বের করা যায় না, আগে বের করবো চক্রবৃদ্ধি মূল সি, চক্রবৃদ্ধি মূল সি, পরে চক্রবৃদ্ধি মুনাফা সি মাইনাস পি। চক্রবৃদ্ধি মূল সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। পি হলো 5,000 ইন্টু 1 যোগ 0.1 হোল টু দি পাওয়ার এন মানে 3 বছর। এটা হিসাব করলে 6,655, 6,655 চক্রবৃদ্ধি মূল। এখন চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা সি মাইনাস পি। সি কত, 6,655 মাইনাস 5,000 ইকুয়াল টু 1,655, ইকুয়াল টু কত, 1,655। সরল মুনাফা কত আসলো তোমার, 1500 টাকা। চক্রবৃদ্ধি মুনাফা কত আসছে, 1,655। এরকমই তো আসার কথা, চক্রবৃদ্ধি মুনাফা বেশি আসার কথা না। পরে মুনাফার পার্থক্য, মুনাফার পার্থক্য, মুনাফার কি পার্থক্য, চক্রবৃদ্ধি মুনাফাটা বেশি যে এটা আগে মাইনাস 1500 ইকুয়াল টু 155, ইকুয়াল টু কত, 155। এই হলো 2 প্রকার মুনাফার পার্থক্য। যে কোনো অঙ্কে সরল মুনাফা বের করতে পারবো, চক্রবৃদ্ধি মূল বের করতে পারবো, চক্রবৃদ্ধি মুনাফা বের করতে পারবো। 2 প্রকার মুনাফার মধ্যে বিয়োগ করে পার্থক্য বের করতে পারবো। অবশ্যই চক্রবৃদ্ধি মুনাফাটা বেশি হবে, সরল মুনাফাটা কম হবে। তাই চক্রবৃদ্ধি মুনাফা মাইনাস সরল মুনাফা এগুলো 155। ক্লিয়ার? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। মুছে ফেললাম। এগারো নম্বর অঙ্ক। কোনো একটা শহরের জনসংখ্যা 64 লক্ষ, জনসংখ্যা 64 লক্ষ, জনসংখ্যা বৃদ্ধিটা প্রতি 1000-এ 25। 2 বছর পরে ওই শহরের জনসংখ্যা কত হবে? খেয়াল করো, একটা শহরের, ধরো ময়মনসিংহ শহরে জনসংখ্যা আছে 64 লক্ষ। একটা শহরে জনসংখ্যা কত? 64 লক্ষ। জনসংখ্যা বৃদ্ধির যে হার, এই হারটা, হার বলতে আমরা বুঝি 100-র মধ্যে, হার 10%। তো 100 টাকার 1 বছরের মুনাফা 10 টাকা আমরা বুঝি, কিন্তু এখানে উল্লেখ করে দিচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি 1000-এ 25, মানে 1000-এ বারে 25। তাহলে 2 বছর পরে ওই শহরের জনসংখ্যা কত হবে? জনসংখ্যা কত হবে তার মানে কি, জনসংখ্যা কত বর্তমানে আছে, আবার 2 বছর পরে জনসংখ্যা ওই কতজন বাড়লো আর আছে কত, 64 লক্ষ। এই দুইটা একসাথে।
জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে তুমি মনে রাখবা চক্রবৃদ্ধি মুনাফা প্রযোজ্য হবে। কই জনসংখ্যা কই চক্রবৃদ্ধি। কেন? চক্রবৃদ্ধির ক্ষেত্রে যে টাকাটা বাড়ে তার উপরে আবার মুনাফা দেয়। জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা প্রযোজ্য হবে। কারণ মনে করো আমাদের দাদা দাদির কাছ থেকে আমাদের আব্বা আম্মা আসছে, আমাদের আব্বা আম্মার কাছ থেকে আমরা আসছি, আমাদের কাছ থেকে পরবর্তী বংশধর, এভাবে জনসংখ্যা বৃদ্ধি, আবার যারা বৃদ্ধি পাচ্ছে তাদের কাছ থেকে আবার বৃদ্ধি পাচ্ছে। এই কারণে জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা প্রযোজ্য হবে। কোন মুনাফা প্রযোজ্য হবে? চক্রবৃদ্ধি মুনাফা প্রযোজ্য হবে। তাহলে এই যে জনসংখ্যা বৃদ্ধি প্রতি 1025, এটা প্রতি 100-তে কনভার্ট করতে হবে, 100-র মধ্যে আনতে হবে। এরকম ডাক দেয়া সৃজনশীল প্রশ্নে অনেক সময় ক নাম্বারে বলে জনসংখ্যা বৃদ্ধির শতকরা হার বের করো, শতকরা হার বের করো। ওটা দেখো কিভাবে আমরা করব। 1000 জনে বৃদ্ধি পায় 25 জন, সুতরাং 1 জনে বৃদ্ধি পায় 25/1000। সুতরাং 100 জনে বৃদ্ধি পায় 25 গুণন 100/1000 ইকুয়াল টু 2.5 ইকুয়াল টু কত? 2.5। সুতরাং বৃদ্ধির হার আর ইকুয়াল টু 2.5%। জনসংখ্যা বৃদ্ধির হার আর ইকুয়াল টু 2.5%। পার্সেন্ট তুলবা না? 0.025। পি ইকুয়াল টু মোট জনসংখ্যা 64 লক্ষ। পি ইকুয়াল টু মোট জনসংখ্যা কত? 64 লক্ষ। সময় n ইকুয়াল টু 2 বছর। সময় n ইকুয়াল টু কত বছর? 2 বছর। তাহলে 2 বছর পর ওই শহরে জনসংখ্যা হবে, 2 বছর পর ওই সময় জনসংখ্যা হবে c ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r হোল টু দি পাওয়ার n। c কেন? c হইল জনসংখ্যা ছিল 64 লক্ষ, আরও বাড়ছে, এটা মিলাইয়া মোট কত হয়েছে এটাকে বলে c। আবার যদি বলে 2 বছর পর কতজন বাড়বে জনসংখ্যা, তাহলে c মাইনাস p। ক্লিয়ার? তাকাও, তাহলে 64 লক্ষ গুণ চিহ্ন দিতে হবে এখানে, 1 যোগ 0.025 হোল টু দি পাওয়ার 2। এটা 64 লক্ষ গুণন 1.025 হোল টু দি পাওয়ার 2। এটা গুণ করলে ফল হবে 24,000, 67,24,000 এতজন। এই হলো 2 বছর পরে জনসংখ্যা। যদি বলে 2 বছর পরে জনসংখ্যা কতজন বাড়বে, তাহলে c মাইনাস p। ক্লিয়ার? এভাবে জনসংখ্যার হিসাব করা হবে। মুছে দিলাম। জনসংখ্যার অঙ্ক পরীক্ষায় আসে। আমরা 2.2-র 3টা ক্লাস করব। আজকে নিয়ে 2টা ক্লাস, আরেকটা ক্লাস লাগবে। আরেকটা ক্লাস কি লাগবে? আজকে নিয়ে 2টা ক্লাস, আরেকটা ক্লাস লাগবে। 10% হারে কত টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূল 10,648 টাকা হবে। প্রশ্নটা খেয়াল করো, একটু উল্টা অঙ্ক। 10% হারে কত টাকা ব্যাংকে রাখলে 3 বছর পরে চক্রবৃদ্ধি মূল হিসাব করে 10,648 টাকা হবে। 10,648 টাকা হবে। তারপরে ব্যাংকে কত টাকা রাখলে আসল টাকা বের করতে হবে। একটু উল্টা। এই যে চক্রবৃদ্ধি মূল, এটা দেওয়া আছে c, আর দেওয়া আছে 10%, সময় 3 বছর। আমাদের p বের করতে হবে। কি করতে হবে? p। c ইকুয়াল টু 10,648, আর ইকুয়াল টু 10% ইকুয়াল টু 0.1, n ইকুয়াল টু 3 বছর। তাহলে আমরা জানি p ইন্টু 1 প্লাস r হোল টু দি পাওয়ার n সমান c, বা
পি সমান সমান সি বাই 1 যোগ আর হোল টু দি পাওয়ার এন। সি কত 10,648 বাই 1 যোগ আর হলো 0.1 হোল টু দি পাওয়ার 3। এটা হিসাব করলে যা আসে, হিসাব করলে যা আসে। এইভাবে আসল টাকাও বের করা যাবে, আসল টাকাও বের করা যাবে, বের করা যাবে। ওকে, এই ক্লাসে এইচডাব্লিউ 5টা অঙ্ক, এইচডাব্লিউ কয়টা অঙ্ক? 5টা অঙ্ক, যা আমি মেসেঞ্জারে দিয়ে দিব। যা কোথায় দিয়ে দিব? মেসেঞ্জারে। মেসেঞ্জারে একটা শিট দিব, যা করাইলাম এই শিটে অঙ্কগুলি করা আছে, আর ওই শিটে 5টা অঙ্ক এইচডাব্লিউ লেখা আছে। ক্লিয়ার? লেকচার প্রথম লেকচার গেল ওটা এইচডাব্লিউ, দ্বিতীয় লেকচার তার এইচডাব্লিউ। আরেকটা ক্লাস এই অধ্যায়ে আমরা করব, আর ওই ক্লাসে কিছু এইচডাব্লিউ থাকবে। তাহলে 2.2 কমপ্লিট হয়ে গেল। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।